বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার ছাত্রছাত্রীদেরকে ভূগোলের আজকের ক্লাসে স্বাগতম। তো গত ক্লাসে আমরা আবার প্রথম অধ্যায় থেকে আলোচনা শুরু করেছিলাম। তো আজকে আমরা প্রথম অধ্যায়ের পরবর্তী অংশ কন্টিনিউ করব। তো গত ক্লাসে আমরা মানবীয় ভূগোল কি, এর ধারণা, ক্ষেত্র ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো এই অধ্যায়ে পৃথিবীর 6টি দেশ নিয়ে আলোচনা করা হয়েছে এবং এখানে যার শিরোনাম দেওয়া হয়েছে যে পৃথিবীর কতিপয় গুরুত্বপূর্ণ দেশ ও অঞ্চল। তো এখানে আমরা পৃথিবীর মানচিত্র দেখতে পাচ্ছি। তো এই মানচিত্র অনুযায়ী দেখা যাচ্ছে যে পৃথিবীতে আহ, প্রায় 200টার মতো দেশ রয়েছে এবং এই দেশগুলোর মধ্যে কোনো কোনোটি আয়তনে বেশ বড়, আবার কোনো কোনোটি আয়তনে বেশ ছোট। তো এটা তো হলো আয়তনের দিক থেকে গেল। আরেকটা হচ্ছে যে কিছু কিছু দেশ রয়েছে নিম্ন অক্ষাংশের দিকে, অর্থাৎ আমরা জানি যে আহ, পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে যে রেখা কল্পনা করা হয় সেটা হচ্ছে নিরক্ষরেখা এবং এর মান হচ্ছে 0 ডিগ্রি। আর একেবারে উত্তরে উত্তর মেরু, যার মান 90 ডিগ্রি, এবং দক্ষিণে দক্ষিণ মেরু, যার মান 90 ডিগ্রি। তো যত উচ্চ অক্ষাংশের দেশ হবে, অর্থাৎ তার অবস্থান যত বেশি নিরক্ষরেখা থেকে যত বেশি উত্তরে অথবা যত বেশি দক্ষিণে হবে, তো এই দেশগুলো শীতল হবে। আর 0 ডিগ্রির কাছাকাছি অর্থাৎ নিম্ন অক্ষাংশের দেশ যেগুলো হবে, সেই দেশগুলো হবে আহ, উষ্ণ হবে। তো এটা হচ্ছে পৃথিবীর বৈশিষ্ট্য। প্রাকৃতিকভাবেই পৃথিবী এরকমভাবেই সুবিন্যস্ত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া, ইউএসএ, কানাডা, তারপর অস্ট্রেলিয়া, চায়না, ইন্ডিয়া, ব্রাজিল, তো এই দেশগুলো রয়েছে পৃথিবীর মধ্যে, যে দেশগুলো আয়তনে অনেক বড়। তো কিন্তু আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে যদিও কোনো একটা দেশের অর্থনৈতিক শক্তি ইত্যাদির জন্যে সেই দেশের আয়তন কতটা বড় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো তারপরেও আবার দেখা যাচ্ছে যে এই আয়তন বড় হলেও কিছু কিছু দেশ আছে আয়তনে বড় হয়েও মানুষ বা জনসংখ্যা অনেক কম। আবার কিছু কিছু দেশ রয়েছে যেখানে আয়তনে কম হয়েও জনসংখ্যা অনেক বেশি। তো স্বাভাবিকভাবেই যাদের আয়তন বেশি তাদের প্রাকৃতিক সম্পদ বেশি হওয়ার সম্ভাবনাটা বেশি। এবং আমরা যদি বিশ্বের দিকে তাকাই তো দেখতে পাই যে পৃথিবীতে যত ধরনের খনিজ সম্পদ আছে, তো এই সবগুলো খনিজ সম্পদের পৃথিবীর কয়েকটা দেশের হাতে রয়েছে। তার মধ্যে রয়েছে চায়না রয়েছে, ইন্ডিয়া রয়েছে, ইউএসএ রয়েছে, কানাডা রয়েছে এবং অস্ট্রেলিয়া। এই এই কয়েকটা দেশ প্রধান। এছাড়া আরো কয়েকটা দেশ রয়েছে যারা মোটামুটি সমৃদ্ধ, যেমন ব্রাজিল রয়েছে, ইউরোপিয়ান কিছু দেশ রয়েছে। তো এই দেশগুলোর মধ্যে আহ, যে দেশে আয়তন অনেক বেশি, জনসংখ্যা অনেক কম, অর্থাৎ তাদের সম্পদ অনেক বেশি, মাথাপিছু সম্পদের পরিমাণ অনেক বেশি, তো সেই দেশ অর্থনৈতিকভাবে উন্নতি করবে, এটা স্বাভাবিক, ধরেই নেওয়া যায় যে হ্যাঁ, এটাই হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাই যে পৃথিবীর মধ্যে কিছু কিছু দেশ রয়েছে তারা আয়তনে অনেক বড়, সম্পদ অনেক বেশি, জনসংখ্যা কম, তা সত্ত্বেও অত বেশি উন্নতি করতে পারেনি। অন্যদিকে আবার কিছু দেশ রয়েছে যাদের আয়তন অনেক কম, জনসংখ্যা সেই তুলনায় বেশি এবং সম্পদ অনেক কম, তারপরেও তারা অর্থনৈতিকভাবে অনেক অগ্রগতি অর্জন করতে পেরেছে। তো আহ, দুর্ভাগ্যবশত বাংলাদেশ হলো এমন একটি দেশ যেটা আয়তনে অনেক ছোট এবং সেই তুলনায় জনসংখ্যা পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেশি এবং সম্পদের পরিমাণও একেবারেই কম জনসংখ্যার তুলনায়। তো সুতরাং তো আমাদের জন্যে যেটা করতে হবে যে পৃথিবীর যে সমস্ত দেশে আয়তন কম, জনসংখ্যা বেশি এবং সম্পদ কম,
কিন্তু তারা অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে। তো সেই সমস্ত দেশগুলো কিভাবে করেছে এই বিষয়টা আমাদের জন্য জানার প্রয়োজন রয়েছে, যেহেতু আমাদেরকে সীমিত সম্পদ দিয়ে অনেক বেশি চাহিদার মোকাবেলা করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। তো আমাদের আজকে যে আলোচ্য দেশগুলো রয়েছে তার মধ্যে একটি রয়েছে দক্ষিণ কোরিয়া, যেটা এমন একটি দেশ যেটা আয়তনে অনেক কম, বাংলাদেশের চাইতেও কম, জনসংখ্যা প্রায় 6 কোটির মতো, অর্থাৎ আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি এবং প্রাকৃতিক সম্পদও তেমন একটা নেই বললেই চলে। কিন্তু তারা পৃথিবীর মধ্যে সপ্তম অর্থনৈতিক শক্তি। তো এটা নিঃসন্দেহে একটা মানে বিরল একটা ঘটনা এবং এটা কোরিয়ানদের কৃতিত্ব দিতেই হবে। আরেকটা দেশ হচ্ছে জাপান, যাদের আয়তন খুব বেশি না, সেই তুলনায় জনসংখ্যাও তুলনামূলকভাবে বেশি। যদিও তাদের মাথা প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব 350 জনের কাছাকাছি। তো বাংলাদেশের চাইতে 1/3 বলা চলে। কিন্তু তারপরেও তাদের প্রাকৃতিক সম্পদও খুব একটা নেই এবং তাদের যে জমি রয়েছে সেই জমির অধিকাংশই চাষাবাদযোগ্য নয় এবং 60%-এর বেশি হচ্ছে তাদের বনভূমি। তা সত্ত্বেও তারা পৃথিবীর মধ্যে প্রথম দিকের কয়েকটি দেশের মধ্যেই অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ যতগুলো রয়েছে তাদের মধ্যে প্রথম দিকে জাপানের অবস্থান। তো তারা এটাকে কিভাবে করলো, তাদের অর্থনৈতিক বৈশিষ্ট্য কেমন, তারা কি ধরনের শিল্প স্থাপন করেছে, তাদের কৃষি ব্যবস্থা কেমন, ইত্যাদি সবগুলো বিষয়, এগুলো যদি আমাদের আলোচনায় আসে তাহলে এই বিষয়গুলো হয়তোবা আমাদের কাজে লাগতে পারে। সেই কারণেই হয়তোবা এই কোর্সে এই সমস্ত দেশগুলোকে, পৃথিবীর প্রায় 200টির মতো দেশ থেকে এই কয়েকটা দেশকে এই পাঠ্যসূচিতে নিয়ে আসা হয়েছে। তো সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব দক্ষিণ কোরিয়া, জাপান এবং ইউকে সম্বন্ধে। তো কয়েকটি মহাদেশ সম্বন্ধে যদি আমরা বলি তাহলে এশিয়া মহাদেশ, তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এটি আয়তনে সবচাইতে বড় মহাদেশ, এর জনসংখ্যাও বেশি, সম্পদের পরিমাণও বেশি, জনসংখ্যার ঘনত্ব অন্য যে কোনো মহাদেশের চাইতে তুলনামূলকভাবে বেশি। তো এখানে জনসংখ্যার মধ্যে শিক্ষিতের হার কম, পুষ্টির অভাব রয়েছে, দরিদ্রতা রয়েছে, ইত্যাদি বিষয়গুলো এশিয়ার অন্যতম বৈশিষ্ট্য। এবং অধিকাংশ দেশ মানে অধিকাংশ দেশের যে আবহাওয়া সেটা গরম আবহাওয়া আর কি, অর্থাৎ নিরক্ষরেখার কাছাকাছি অবস্থান। তো অন্যদিকে আফ্রিকা মহাদেশ পৃথিবীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ মহাদেশ এবং এই মহাদেশের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানকার অধিবাসীদের সংখ্যা খুব বেশি নয়, আয়তনের তুলনায় জনসংখ্যার পরিমাণ কম, কিন্তু এখানে উপজাতীয় লোকের সংখ্যা বেশি, অর্থাৎ লোকজনের মধ্যে ইউনিটির পরিমাণটা তুলনামূলকভাবে কম এবং যুদ্ধবিগ্রহ, মহামারী, গোত্রে গোত্রে সংঘাত, এই বিষয়গুলো এই মহাদেশে বেশি রয়েছে। রাজনৈতিকভাবে স্থিতিশীল দেশের সংখ্যা এখানে অনেক কম, অর্থাৎ রাজনৈতিক অস্থিতিশীলতা অন্য যে কোনো মহাদেশের চাইতে এখানে বেশি লক্ষ্য করা যায়। তো জনসংখ্যার একটা বড় অংশ ব্ল্যাক বা কালো। তো এগুলোই হচ্ছে এই মহাদেশের প্রধান প্রধান যে বৈশিষ্ট্যগুলো রয়েছে। আর একটা রয়েছে উত্তর আমেরিকা। তো উত্তর আমেরিকা, এর বৈশিষ্ট্য হলো এই অঞ্চলের যে বসবাসকারী মানুষ, এদের অধিকাংশই ইউরোপ থেকে এখানে গিয়েছে, মূলত ইউএসএ, কানাডা এবং মেক্সিকো, এই তিনটি হচ্ছে উত্তর আমেরিকার দেশ। তো পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ, কিন্তু জনসংখ্যা সেই তুলনায় অনেক কম এবং সম্পদের পরিমাণ অনেক বেশি এবং অর্থনৈতিকভাবে
আহ, মেক্সিকো বাদে ইউএসএ অনেক শক্তিশালী। কানাডা জনসংখ্যা যেহেতু মাত্র 2 কোটি, সেই তুলনায় তাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো। তারপর দক্ষিণ আমেরিকা রয়েছে। দক্ষিণ আমেরিকার বৈশিষ্ট্য হচ্ছে এখানকার অধিকাংশ দেশের মানুষ হচ্ছে স্প্যানিশ ভাষাভাষী। শুধু ব্রাজিলে পর্তুগিজ ভাষা রয়েছে, আর প্রায় অন্য সবগুলো দেশেই আহ, স্প্যানিশ ভাষা প্রচলিত। অর্থাৎ স্প্যানিশরা এখানে এসে কলোনি স্থাপন করে প্রথমে, তারপর আস্তে আস্তে স্থায়ীভাবে সেখানে বসবাস করতে শুরু করে। এই মহাদেশের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে সম্পদের পরিমাণ বেশি, জনসংখ্যার পরিমাণ সেই তুলনায় কম, বনভূমি রয়েছে, পার্বত্য অঞ্চল রয়েছে ইত্যাদি। এগুলোই হচ্ছে দক্ষিণ আমেরিকার প্রধান প্রধান বৈশিষ্ট্য। এবং দক্ষিণ আমেরিকার প্রত্যেকটি দেশে কৃষিতে সারপ্লাস রয়েছে, এবং প্রায় প্রতিটি দেশই তারা কৃষি পণ্য রপ্তানি করে থাকে। অ্যান্টার্কটিকা মহাদেশ পৃথিবীর মধ্যে ব্যতিক্রম ধর্মী একটা মহাদেশ। এই মহাদেশের কোনো মালিকানা নেই, অর্থাৎ এটি সবার জন্যই উন্মুক্ত। এখানে যে কেউ গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, যে কোনো দেশ চাইলেই গবেষণা করতে পারে, কিন্তু এখানে কোনো ধরনের সামরিক স্থাপনা ইত্যাদি নির্মাণ করা যাবে না, স্থায়ী স্থাপনা নির্মাণ করা যাবে না। তো পৃথিবীর বিভিন্ন দেশের 5,000-এরও বেশি গবেষক এখানে অস্থায়ীভাবে বসবাস করে। তো এই মহাদেশের অধিকাংশ অঞ্চলই বরফে প্রায় 12 মাসই ঢাকা থাকে। অল্প কিছু অঞ্চল যেটা মাত্র 1 মাসের জন্য উন্মুক্ত হয়, আর বাকি অংশ বরফেই ঢাকা থাকে। তো এটা হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশের বৈশিষ্ট্য। ইউরোপ মহাদেশ পৃথিবীর সবচেয়ে ধনী মহাদেশ বলা যায়, কারণ এখানে ধনী লোকের সংখ্যা সার্বিকভাবে অন্য যে কোনো মহাদেশের তুলনায় তুলনামূলকভাবে বেশি। পৃথিবীর মোট আয়তনের 6.8%। তো ইউরোপের বৈশিষ্ট্য হচ্ছে যে ইউরোপ অনেক আগে থেকেই, তারা বেশ আগে থেকেই অর্থনৈতিকভাবে উন্নত, এবং ইউরোপ একসময় পৃথিবীর বিভিন্ন অঞ্চল শাসন করেছে এবং শোষণ করেছে। তো যার ফলে তারা একটা ভালো অবস্থানে অনেক আগে থেকেই অবস্থান করছে, এবং বিশ্বের অর্থনীতি, রাজনীতি সব দিক থেকেই ইউরোপের একটা প্রাধান্য আগেও ছিল, এখনো রয়েছে। ইউরোপের জনসংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে যে এরা অধিকাংশই শিক্ষিত, এবং জনসংখ্যার অধিকাংশই ককেশয়েড। আর সম্পদের পরিমাণ তুলনামূলকভাবে সম্পদ এবং জনসংখ্যার মধ্যে একটা ভারসাম্য রয়েছে ইউরোপ মহাদেশে। এবং ইউরোপে যে দেশগুলো রয়েছে সেগুলোর আয়তনের মধ্যে একটা ভারসাম্য রয়েছে। অধিকাংশ দেশগুলোই মোটামুটি কাছাকাছি আয়তনের। যেমন এশিয়াতে যেমন অনেক বেশি ভিন্নতা, কোনো দেশ অনেক বড়, কোনো দেশ অনেক ছোট। তো এই বৈচিত্র্যটা ইউরোপে তুলনামূলকভাবে কম। তো এটাই হচ্ছে ইউরোপের বৈশিষ্ট্য। অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া দেশ, নিউজিল্যান্ড এবং কিছু পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া, এই সমস্ত প্রশান্ত মহাসাগরের কিছু দ্বীপ অঞ্চল, এগুলো নিয়ে অস্ট্রেলিয়া মহাদেশ। এই মহাদেশের জনসংখ্যা অত্যন্ত কম, সবচাইতে কম বলা যায়, মাত্র 2 কোটির কিছু বেশি, 2.5 কোটির কম, কিন্তু আয়তন সেই তুলনায় অনেক বেশি। অর্থাৎ আমরা যদি দেখি যে ইউরোপ মহাদেশ পৃথিবীর মোট আয়তনের 6.8%, আর অস্ট্রেলিয়াও কাছাকাছি, ইউরোপের চাইতে একটু ছোট, কিন্তু জনসংখ্যা অনেক কম। তো সুতরাং এখানে অনেক বেশি বনজ সম্পদ রয়েছে, সব ধরনের সম্পদ রয়েছে, এবং পৃথিবীর যত খনিজ সম্পদ, যত ধরনের খনিজ সম্পদ, প্রায় অস্ট্রেলিয়াতে সব ধরনের খনিজ সম্পদ রয়েছে। এবং তারা যেহেতু মানুষ খুবই কম সম্পদের তুলনায়, এ কারণে তারা তাদের অধিকাংশ উৎপাদিত পণ্য রপ্তানি করে থাকে। তো পৃথিবীর জনসংখ্যার বন্টনের এখানে একটা ম্যাপ দেয়া আছে।
তো আমরা দেখতে পাচ্ছি লাল যেগুলো সেগুলোই হচ্ছে জনসংখ্যা সেখানে বেশি রয়েছে। তো এগুলোর মধ্যে ইউরোপের লালের সংখ্যা বেশি, ভারত, বাংলাদেশ তো কোনো কথাই নেই, চায়না, ইন্দোনেশিয়া, এই জায়গাগুলোতে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। আফ্রিকাতে সেই তুলনায় ঘনত্ব কম। মার্কিন যুক্তরাষ্ট্র, উত্তর আমেরিকা বা দক্ষিণ আমেরিকা এই অঞ্চলেও সেই তুলনায় জনসংখ্যা কম। তো এটাই হচ্ছে মোটামুটি পৃথিবীর জনসংখ্যার বন্টন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দিকে যেগুলো খুব শীতল অঞ্চল, যেগুলো তুন্দ্রা অঞ্চলের মধ্যে পড়ে, এই অঞ্চলে জনসংখ্যার বসতি তেমন একটা নেই। আর পৃথিবীর মাঝামাঝি যে অঞ্চলগুলো ফাঁকা রয়েছে এই অঞ্চলগুলো হচ্ছে পার্বত্যাঞ্চল অথবা মরুভূমি অঞ্চল। এই কারণে এখানে আহ, জনসংখ্যার বসবাস অনেক কম। অথবা বনভূমি, যেমন ব্রাজিলের এই অঞ্চলে রয়েছে আমাজন বনভূমি, যার ফলে এখানে বসতি কম। এখানে রয়েছে সাহারা মরুভূমি, এখানে কালাহারি মরুভূমি, নামিব মরুভূমি, এখানে রয়েছে তিব্বতের মালভূমি অঞ্চল, আর অস্ট্রেলিয়ার 2/3 মরুভূমি। তো এই কারণে এখানে জনসংখ্যার ঘনত্ব কম। তো এই হচ্ছে মোটামুটি পৃথিবীর জনসংখ্যার বন্টন। তো এখানে বিশ্বের মানচিত্রটি আবার দেখতে পাচ্ছি। তো এবার আমরা দক্ষিণ কোরিয়া সম্বন্ধে একটু জানবো। তো দক্ষিণ কোরিয়াকে বলা হয় সকালের শান্তি, দ্য ল্যান্ড অফ দ্য মর্নিং কাম। তো দক্ষিণ কোরিয়া খুব বড় কোনো দেশ নয়, ছোট একটি দেশ। তো এর অবস্থান হচ্ছে চীন ও জাপানের মাঝে অবস্থিত। চীনা এবং জাপানিজ সংস্কৃতির সাথে অনেক মিল রয়েছে, কারণ যেহেতু চীন আর জাপানের মাঝখানে অবস্থিত, সেহেতু এই অঞ্চলের মানুষের চীন এবং জাপানের সাথে যে যোগাযোগ সেটা বেশি। এ কারণে তাদের সংস্কৃতির সাথে তাদের মিল থাকবে, এটাই স্বাভাবিক। কোরিয়ান ভাষাকে পৃথিবীর বিচ্ছিন্ন ভাষা বলা হয়। অর্থাৎ এই ভাষা কোরিয়ার বাইরে পৃথিবীর কোথাও সেভাবে ব্যবহৃত হয় না। এবং এই ভাষা কোরিয়ান জাতীয়তাবাদের কোরিয়ান জাতি যারা রয়েছে তাদের বাইরে খুব বেশি মানুষ এই ভাষা শিখেও না, এই কারণেই হয়তো এটাকে বিচ্ছিন্ন ভাষা বলা হয়েছে। চীনের উত্তর পূর্ব দিকের ঝুলন্ত অংশ, অর্থাৎ এর অবস্থান এখানে বলা হচ্ছে। এখানে আমরা এশিয়ার মধ্যে দক্ষিণ কোরিয়ার অবস্থান দেখতে পাচ্ছি। তো ভূপ্রকৃতির দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে খয়েরি রং যেগুলো আছে এগুলো হচ্ছে পার্বত্যাঞ্চল, এবং সবুজ যেগুলো আছে এগুলো হচ্ছে সমভূমি অঞ্চল। তো সেই তুলনায় বিচার করলে দেখা যায় যে এখানে দেশের অধিকাংশ অঞ্চলই পার্বত্যাঞ্চল বা পাহাড়ি অঞ্চল। এবং পাহাড়ি অঞ্চল মানেই হচ্ছে সেখানে কৃষিভূমির পরিমাণ অনেক কম থাকবে, এটাই স্বাভাবিক। তো এই অঞ্চলকে 4টি ভাগে ভাগ করা যায়: পূর্বাঞ্চল, উত্তর পার্বত্য ভূমি সহ মরু উপকূলীয় সমভূমি, পশ্চিমাঞ্চল। এখানকার বৈশিষ্ট্য হচ্ছে প্রশস্ত উপকূলীয় সমভূমি এবং উঁচু নিচু পাহাড়। দক্ষিণ পশ্চিমাঞ্চল পাহাড় ও উপত্যকা বেষ্টিত। দক্ষিণ পূর্বাঞ্চল প্রশস্ত নান্ডাং নদী অববাহিকা দ্বারা গঠিত। তো এটাই হচ্ছে মোটামুটি চীনের দক্ষিণ কোরিয়ার ভূপ্রাকৃতিক অঞ্চল। এছাড়া এখানে বেশ কিছু দ্বীপ রয়েছে, এবং দ্বীপের মধ্যে যে দক্ষিণে যে দ্বীপটি রয়েছে, তো এটা সম্ভবত জিজাও। তো এই দ্বীপে তাদের এখানে উষ্ণতা বেশি। এখানে যেহেতু উষ্ণতা বেশি এবং এখানে চা চাষ করা হয়ে থাকে, তারপর আরো কিছু পর্যটন কেন্দ্র হিসেবে এটা ব্যবহৃত হয়। তো যা হোক, জলবায়ু দক্ষিণ কোরিয়ার জলবায়ু আর্দ্র মহাদেশীয় ও আর্দ্র উপক্রান্তীয়, যা পূর্ব এশিয়ার মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত। জানুয়ারি মাসের তাপমাত্রা থাকে 7 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস, -7 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস, এবং
আগস্ট মাসের তাপমাত্রা থাকে 22 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে তাপমাত্রার যে ভেরিয়েশন সেটা অনেক বেশি। অর্থাৎ আমাদের দেশে গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা আর শীতকালীন গড় তাপমাত্রার মধ্যে 10-15 ডিগ্রির একটা ব্যবধান রয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ব্যবধানটা অনেক বেশি, সেটা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের মতো ব্যবধান। তো এখানে যদিও জানুয়ারি মাসে তাপমাত্রা দেখতে পাচ্ছি -7 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু গরমকালে এটা কখনো কখনো 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। তো সুতরাং দক্ষিণ কোরিয়ার জলবায়ু আমরা বলতে পারি যে অনেকটা চরমভাবাপন্ন। অর্থাৎ এখানে ভেরিয়েশন অনেক বেশি, আর ভেরিয়েশন অনেক বেশি মানে হচ্ছে তো সেটা কৃষিকাজের জন্য মোটেই সহায়ক নয়। কিন্তু তারপরেও তারা কৃষিতে বেশ উন্নতি করেছে প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে। তো জনসংখ্যা এখানে আমরা একটা বিশেষ প্যাটার্ন দেখতে পাচ্ছি। তো এখানে জনসংখ্যা সবচাইতে বেশি, তার মানে এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী শহর, অর্থাৎ গুচ্ছ গুচ্ছ আকারে জনসংখ্যাগুলো রয়েছে। তার মানে হচ্ছে দক্ষিণ কোরিয়ার জনসংখ্যার অধিকাংশই হচ্ছে নগর জনসংখ্যা, অর্থাৎ কিছু মানুষ প্রধান শহরে রয়েছে, আর বাকি অন্যান্য যে মানুষগুলো রয়েছে তারা কতগুলো ছোট ছোট শহরে বিভক্ত হয়ে বসবাস করে। গ্রামে বসবাসকারী লোকের সংখ্যা দক্ষিণ কোরিয়াতে খুবই কম। জনসংখ্যার ঘনত্ব 526 জন প্রতি বর্গ কিলোমিটার। এটা আমাদের অর্ধেক, কিন্তু বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় অনেক বেশি। মোট জনসংখ্যা 5,11,64,435 জন। সাক্ষরতার হার 98%। জিডিপির পরিমাণ $2.13 ট্রিলিয়ন। তো এটা হচ্ছে কোরিয়ার জনসংখ্যা আয়তন। তো শিল্পের মধ্যে তারা যে সমস্ত শিল্প হাইটেক প্রযুক্তি যেগুলোকে বলা হয়, অর্থাৎ যেগুলো উন্নত প্রযুক্তির শিল্প যেগুলো রয়েছে, সেই শিল্পগুলো তারা অধিক হারে করেছে। অ্যাসেম্বলিং শিল্প যেমন ইলেকট্রনিক্স, জাহাজ নির্মাণ, অটোমোবাইল, বস্ত্র, স্টিল, এগুলো হচ্ছে দেশের প্রধান শিল্প। অর্থাৎ তারা যেটা করে থাকে যে শিল্পের কাঁচামালগুলো তারা অন্য দেশ থেকে আমদানি করে থাকে এবং তাদের প্রযুক্তি এবং জনসম্পদকে কাজে লাগিয়ে তো সেখান থেকে তারা নতুন পণ্য উৎপন্ন করে এবং সেই পণ্য কাঁচামালের চাইতে পরবর্তীতে তার অনেক দামে সেটা আবার অন্যান্য দেশে রপ্তানি করা হয়। তো এটাই হচ্ছে কোরিয়ান অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য এবং পৃথিবীর 12তম বৃহত্তম জিডিপি। এটা মানে কি বলা যায় যে অবিশ্বাস্য। তো এত ছোট একটা দেশ হয়ে পৃথিবীর 12তম বৃহত্তম জিডিপি, তো এটা নিঃসন্দেহে কোরিয়ানদেরকে কৃতিত্ব দিতেই হবে, এবং পৃথিবীর 8ম বৃহত্তম রপ্তানিকারক দেশ। তো এটা নিঃসন্দেহে তাদের পরিশ্রমের ফল। তো এখানে আমরা কতগুলো ব্র্যান্ড দেখতে পাচ্ছি যেগুলো সারা বিশ্বেই তারা এই জিনিসগুলো দিয়েই ব্যবসা করে থাকে। কিয়া মোটরস, স্যামসাং, এলজি, এগুলো তাদের কিছু স্বনামধন্য তাদের কিছু ব্র্যান্ড। তো কৃষি দেশের শতকরা 78 ভাগ জমি কৃষিকাজের অনুপযোগী। ধান, জোয়ার, রেশম, তামাক, তুলা এগুলো হচ্ছে প্রধান ফসল। তো এখানে যেহেতু আমরা আগে আলোচনা করলাম যে তাপমাত্রা যেহেতু অনেক বেশি ওঠানামা করে, এই কারণে তারা চেষ্টা করে নিয়ন্ত্রিত পরিবেশে, যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় এরকম জায়গা করে তারপর সেখানে চাষাবাদ করা হয়, ইন্টেন্সিভ চাষাবাদ যেগুলো রয়েছে। তো যেটা খরচ সাপেক্ষ এবং এখানে
উন্নত প্রযুক্তি ব্যবহারের ব্যাপার রয়েছে। তো খনিজ সম্পদে তেমন সমৃদ্ধ নয়, স্বল্প পরিমাণে কয়লা, সীসা, গ্রাফাইট ইত্যাদি এগুলো পাওয়া যায়। তো আর একটা দেশ হচ্ছে জাপান। সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। তো এর পুরাতন নাম হচ্ছে নিপ্পন, এবং জাপানের অবস্থান কোরিয়ার ঠিক পূর্ব দিকে। তো জাপানের সাথে কোরিয়ার সীমান্ত রয়েছে, চীনের সীমান্ত রয়েছে এবং রাশিয়ার সীমান্ত রয়েছে। এবং জাপানের উত্তর দিকে কিছু দ্বীপ রয়েছে যেগুলো কুরিল দ্বীপপুঞ্জ বলা হয়। সেখানে 300-রও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এই দ্বীপ নিয়ে রাশিয়ার সাথে তার সীমানা বিরোধ রয়েছে। তার পূর্ব দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর। তো জাপানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে তারা তাদের যেহেতু এমন ভৌগোলিক অবস্থানের কারণেই তাদের এখানে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ পাওয়া যায়, এবং সামুদ্রিক মাছই হচ্ছে তাদের প্রোটিনের প্রধান উৎস। তো যেটা অনেক হেলদি, এবং এই কারণেই বিশ্বের সবচাইতে বেশি গড় আয়ু হচ্ছে জাপানে। জাপানের অবস্থান পূর্ব গোলার্ধের পূর্ব সীমান্তে অবস্থিত। প্রথম সূর্যোদয় দেশ থেকে দেখা যায়। দক্ষিণে প্রশান্ত মহাসাগর, উত্তরে রাশিয়ার কামচাটকা উপকূল, চীনের উত্তর পূর্ব দিকে অবস্থিত। তো জাপানের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য অনেকটা কোরিয়ার মতো। এখানে সমগ্র দেশেই ছড়িয়ে ছিটিয়ে পাহাড় রয়েছে, এবং অধিকাংশ অঞ্চলই পার্বত্য অঞ্চল। এই পার্বত্য অঞ্চলের মধ্যে এখানে আবার যেহেতু পর্বতগুলো খুব বেশি, পাহাড়গুলো খুব বেশি উঁচু নয়, তো এই কারণে এখানে গাছপালা রয়েছে, যার ফলে জাপানের 60%-এরও বেশি বনভূমি রয়েছে। এবং এই পাহাড়ি অঞ্চলের মাঝে 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 নদী রয়েছে, এবং সেখানে কিছু সমভূমি রয়েছে, উপত্যকা অঞ্চল রয়েছে। তো এখানেই মূলত চাষাবাদ করা হয়, জাপানের চাষাবাদ করা হয়। তো জাপান তাদের খাদ্যশস্য আমদানি করে থাকে, বিদেশ থেকে আমদানি করে থাকে, এবং তাদের যে ফসল তারা চাষাবাদ করে সেটাতে খরচের পরিমাণও অনেক বেশি। তারপরেও তারা চাষাবাদ করে, কারণ হচ্ছে তারা অন্যদের উপরে পুরোপুরিভাবে নির্ভরশীল হতে চায় না। ভূপ্রকৃতি অপ্রশস্ত পর্বত সংকুল দেশ। দেশটির সমুদ্র বেষ্টিত এবং উপকূল ভাগ সংকীর্ণ নিম্নভূমি দ্বারা গঠিত। অত্যন্ত ভূমিকম্প প্রবণ। 108টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। বিভিন্ন পর্বত থেকে নেমে আসা ছোট ছোট নদীর ফলে দেশটিতে অনেক উর্বর উপত্যকা রয়েছে। তো জাপানের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে জাপানের ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় অবস্থিত যেটা 3টা প্লেটের বাউন্ডারি বরাবর অবস্থিত। তো আমরা জানি যে পৃথিবীর প্লেট বাউন্ডারি বরাবর যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোই হচ্ছে সবচাইতে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল। যেমন আমরা যখনই ভূমিকম্পের কোনো খবর শুনি, তো সেটা ইতালির আলপাইন অঞ্চল, তুরস্কের কিছু অংশ, ইরান, পাকিস্তান, ভারত, নেপাল, মায়ানমার, চায়নার কিছু অংশ, অর্থাৎ এরকম জাপান জাপান শোনা যায়, ইন্দোনেশিয়া শোনা যায়। তো অর্থাৎ অস্ট্রেলিয়াতে তেমন একটা শোনা যায়। তো এর কারণ হচ্ছে যে পৃথিবীর যে দেশগুলো দুটো প্লেট বাউন্ডারির কাছাকাছি অবস্থান করছে, এই প্লেট বাউন্ডারিগুলোতেই ভূমিকম্পের উৎপত্তি হয়, এবং এখানেই ক্ষয়ক্ষতির পরিমাণ সবচাইতে বেশি হয়। তো জাপানের অবস্থান হচ্ছে 3টা বাউন্ডারির সীমানা বরাবর। এই কারণে এটা আরো বেশি ভূমিকম্প প্রবণ, এবং প্রতিদিনই জাপানে প্রায় 20 থেকে 25 বার ভূমিকম্প হয়। এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। তো এর মধ্যে অধিকাংশই থাকে রিক্টার স্কেলে মাত্রা থাকে কম, যার ফলে সেগুলোতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না, এবং এই খবর পৃথিবীতে বাইরে আসেও না। যখন বড় ধরনের কোনো ভূমিকম্প হয়, ক্ষয়ক্ষতি হয়, তখন সেই খবরগুলো আমরা পাই।
তো সুতরাং জাপানিজদেরকে তাদের ভূপ্রকৃতির পাশাপাশি তাদের জিওলজিক্যাল যে বৈশিষ্ট্য রয়েছে তাদের মাটির, তার সাথেও তাদেরকে সংগ্রাম করতে হয়েছে। এবং এরকম সংগ্রাম করেই তারা পৃথিবীতে অন্যতম অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি রাষ্ট্র হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে পেরেছে। তো জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে 334 জন, আয়তন 3,77,944 বর্গ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের দ্বিগুণের কিছু বেশি। তো জনসংখ্যা বাংলাদেশের বলা যায় 3/2 প্রায়। মোট জিডিপি $5.63 ট্রিলিয়ন। আর জাপানের 4টি প্রধান দ্বীপ রয়েছে। কি হচ্ছে না নাকি? হচ্ছে। কাজ করছে না কেন? আচ্ছা, যাই হোক, জাপানের 4টি দ্বীপ রয়েছে: হুনসু, হুক্কাইডো, কিউশু, শিকাকু। তো এই সবগুলো দ্বীপই জনবসতি রয়েছে এবং তারা শিল্প স্থাপন করেছে। যেহেতু জাপানের চারদিকেই সমুদ্র, এই কারণে তাদের বাণিজ্যিক সুবিধাটা তাদের বেশি, এবং যারা তারা শিল্প স্থাপন করেছে তারা সহজেই পণ্য আমদানি করতে পারে এবং রপ্তানি করতে পারে। এটা তাদের এই সুবিধাকে কাজে লাগিয়ে তারা পৃথিবীর অন্যতম একটা অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে পেরেছে। জাপানের শিল্পের সাথে কোরিয়ান শিল্পের মিল রয়েছে। তারা মোটর গাড়ি, ইলেকট্রনিক্স, মেশিন টুলস, কেমিক্যাল, টেক্সটাইল, এই সমস্ত শিল্পগুলো তাদের রয়েছে। এবং জাপানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো জাপানি পণ্য মানেই হচ্ছে সেটা বেস্ট কোয়ালিটির পণ্য। তো জাপানিরা বলে যে কোয়ালিটি ইজ আওয়ার কালচার, অর্থাৎ যে কেউ পণ্য উৎপাদন করলেই তারা কোয়ালিটি পণ্য তৈরি করে, এবং যার ফলে জাপানি পণ্যের চাহিদা বিশ্বের যে কোনো দেশে রয়েছে। এবং জাপানি পণ্য শুনলেই সেটা যে ব্র্যান্ডেরই হোক, তো সেটা কোন দেশের, জাপানি, এটাই যথেষ্ট, ব্র্যান্ড আর দরকার নেই। এইটা এই তাদের ব্যবসায়িক সুনামের কারণে তারা ব্যাপকভাবে বিশ্বের সব জায়গাতে তারা মার্কেট দখল করেছে। এবং ভারী শিল্প, হাইটেক শিল্প যেগুলো আছে, তো সেই শিল্প তারা স্থাপন করেছে এবং সেখান থেকে তারা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে বিশ্বের মধ্যে এরকম শক্তিশালী অবস্থান তারা করতে পেরেছে। তো এখানে টয়োটা, নিশান, লেক্সাস, মাজদা, এরকম বিভিন্ন ব্র্যান্ড রয়েছে। এরকম আরও অনেক কোম্পানি রয়েছে। তো জাপানের মৎস্য শিল্প এটা অনেক বেশি উন্নত, যেটা একটু আগে বললাম যে জাপানের দুই পাশেই, অর্থাৎ পূর্ব পাশ এবং পশ্চিম পাশে, দুই পাশেই উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মিলন ঘটেছে, যার ফলে এই জায়গাগুলো মাছের ব্রিডিংয়ের জন্য খুব উপযোগী জায়গা। এই কারণে এখানে প্রচুর মাছ আসে এবং তারা এখান থেকে মাছ আহরণ করে। এবং জাপানের মানুষদের প্রোটিনের প্রধান উৎস হচ্ছে সামুদ্রিক মাছ, এবং সামুদ্রিক মাছ সহ অন্যান্য প্রাণী। তো জলবায়ু, জাপানের জলবায়ু মূলত নাতিশীতোষ্ণ এবং মেরু প্রদেশীয় বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ এখানে শীতের প্রভাবটা তুলনামূলকভাবে বেশি। গ্রীষ্মকালে জাপানের পূর্বাঞ্চলে এবং শীতকালে জাপানের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হয়। শীতকালীন গড় তাপমাত্রা মাত্র 5.1 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস। তো একটু আগে যেটা বললাম যে জাপানের দুই পাশেই উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মিলনস্থল রয়েছে। তো এর মানেই হচ্ছে এগুলো পৃথিবীর প্রধান প্রধান মৎস্যচারণ ক্ষেত্র যতগুলো রয়েছে সেখানে এই ঘটনাটাই ঘটেছে, অর্থাৎ একটা শীতল স্রোত এসেছে, একটা উষ্ণ স্রোত এসেছে, এসে মিলে
এটার পানির তাপমাত্রা একটা মডারেট টেম্পারেচার থাকে এবং যেটা মাছ খুব পছন্দ করে এবং এই অঞ্চলে মাছ বিচরণ করে। তো এখানে জাপানের 4টা ঋতু 4টা ছবির মাধ্যমে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ বসন্ত, সামার বা গ্রীষ্ম, এটাকে শরৎ বলা যেতে পারে, আর এটা হচ্ছে শীতকাল। তো কৃষি, দেশের শতকরা 73 ভাগ জমি কৃষিকাজের অনুপযোগী। ধান, গম, যব, রেশম, চা এবং আখ এগুলো হচ্ছে প্রধান ফসল। জাপান পৃথিবীর প্রধান রেশম উৎপাদনকারী দেশ, অর্থাৎ যেখানে কম জমির প্রয়োজন হয়, যেখানে বেশি পুঁজির প্রয়োজন হয়, যেখানে কম মানুষের প্রয়োজন হয়, সেখানেই জাপান। তো কৃষি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নদী বা খাল, তার পাশে কৃষি জমি। তো খনিজ সম্পদে সমৃদ্ধ নয়, স্বল্প পরিমাণ কয়লা, লোহা, তামা এগুলো রয়েছে এবং তাদের খনিজ সম্পদের চাহিদার অধিকাংশই তারা আমদানি করে থাকে। তো পৃথিবীর মধ্যে আরেকটি দেশ রয়েছে যেটি যুক্তরাজ্য, আয়তনে খুব বেশি বড় নয়, ছোট্ট একটি দেশ, কিন্তু একসময় পৃথিবীর একটা বড় অংশকে তারা শাসন করেছে তাদের জ্ঞান, বুদ্ধি, মেধা এটা প্রয়োগ করে। তো এখানে একটা ব্যাপার রয়েছে, গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ড নিয়ে স্বাধীন সার্বভৌম যুক্তরাজ্য গঠিত হয়। অর্থাৎ হিটলারের আমলে যখন জার্মানি এরা চেষ্টা করছিল তাদের আশেপাশের যত দেশ আছে সব দখল করে নিজেদের আয়তন বড় করতে, তো ফ্রান্সও সেই চেষ্টা কিছুটা করেছে, জার্মানি বেশি করেছে। তো এগুলো করার পরে তখন যেটা হলো যে ইউকে কিছু করতে পারছিল না, কারণ তার আশেপাশে দখল করার মতো কেউ নাই। তখন তারা যেটা করলো যে তাদের পার্শ্ববর্তী দেশ রয়েছে আয়ারল্যান্ড, তাদেরকে তারা প্রস্তাব দিল যে আমরা একসাথে চলতে শুরু করি, আমরা মিলে এক হয়ে যাই, আমাদের আয়তন বাড়াই। তো তখন তারা সাড়া দিয়েছিল কিছু অংশ। তো এই যে এখানে দেখা যাচ্ছে এটাকে উত্তর আয়ারল্যান্ড। তো এই কারণে এই আসলে ইউকের অঙ্গরাজ্য হচ্ছে 3টা, একটা ওয়েলস, স্কটল্যান্ড আর ইংল্যান্ড। এই 3টা মিলে হচ্ছে ইউকে বা গ্রেট ব্রিটেন। আর সেই সাথে নর্দার্ন আয়ারল্যান্ড যদি যোগ করা হয় তাহলে হচ্ছে ইউনাইটেড কিংডম বা ইউকে, যেটা আসলে অন্য একটা দেশ ছিল। পরবর্তীতে যেটা হলো যে আয়ারল্যান্ডের কিছু মানুষ, তারা উত্তরের অংশ, তারা ইউকের সাথে থাকতে চাইলো, তখন এটা ভাগ হয়ে যায়। এখন উত্তর আয়ারল্যান্ড ইউকের একটা অঙ্গরাজ্য হিসেবে রয়েছে। এটি ইউরোপ মহাদেশের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত। 19 শতাব্দীর শেষ থেকে 20 শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত পৃথিবীর 1/4 ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে ছিল, অর্থাৎ তারা তাদের যে মূলধন সেই সময় তারা সেটা করে নিয়েছে। সমগ্র পৃথিবীর সব জায়গা থেকে সম্পদ তারা তাদের নিজেদের দেশে জমা করেছে এবং তাদের পুঁজি তারা গড়ে তুলেছে। তো সেটাকে ব্যবহার করে তারা এখনো বিশ্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ড নিয়ে স্বাধীন সার্বভৌম যুক্তরাজ্য গঠিত। ভূপ্রকৃতি, ইংল্যান্ডের বৈশিষ্ট্য হচ্ছে অধিকাংশ নিম্ন ভূখণ্ড সহ উত্তর পশ্চিমের পার্বত্য ভূখণ্ড দ্বারা গঠিত। তা আমরা দেখতে পাচ্ছি যে এই অংশ, অর্থাৎ এখানে কৃষি জমির পরিমাণ সবচাইতে বেশি ইংল্যান্ডে। আর এটা হচ্ছে স্কটল্যান্ডে উচ্চভূমির পরিমাণ বেশি, যার ফলে তার মানে কৃষি জমির পরিমাণ এখানে কম। ওয়েলস একেবারে পার্বত্য অঞ্চল,
এবং উত্তর আয়ারল্যান্ডের অধিকাংশ ভূমি পাহাড় দ্বারা গঠিত। তো জলবায়ু, যুক্তরাজ্যের জলবায়ু মূলত উষ্ণমণ্ডলীয়। আটলান্টিক মহাসাগরীয় আর্দ্র বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। দেশের পূর্বাঞ্চল প্রায় বৃষ্টিশূন্য। দেশের তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে, অর্থাৎ এখানকার জলবায়ুতে শীতের প্রাধান্য বেশি এবং এখানে অত বেশি গরম কখনোই পড়ে না। তো মোটামুটি কমফোর্টেবল একটা আবহাওয়া বছরের অধিকাংশ সময় বিরাজ করে, তবে শীতকালে তাপমাত্রা অনেক সময় অনেক বেশি নেমে যায়। জনসংখ্যার ঘনত্ব 276 জন প্রতি বর্গ কিলোমিটারে, আয়তন 2,43,610 বর্গ কিলোমিটার, বাংলাদেশের প্রায় 1.5 গুণ। মোট জনসংখ্যা 6.5 কোটির কিছু বেশি। মোট জিডিপি $3.02 ট্রিলিয়ন। তো দেশের শতকরা 25% জমি মাত্র কৃষিকাজের উপযোগী। গম, যব, রাই, আলু এগুলো হচ্ছে প্রধান ফসল। এখানে খনিজ সম্পদে সমৃদ্ধ। কয়লা, লৌহ, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল ইত্যাদি হচ্ছে এদের প্রধান খনিজ সম্পদ। তো তারা তাদের নিজেদের খনিজ সম্পদ নিজেরা উত্তোলন করে, তো সুতরাং তারা জানে তাদের নিজেদের কি আছে, যেটা পৃথিবীর অনেক দেশ জানেই না তার নিজের কি আছে। তো শিল্প, পৃথিবীর অন্যতম শিল্প প্রধান দেশ। লৌহ ইস্পাত শিল্প, বস্ত্র শিল্প, জাহাজ নির্মাণ, উড়োজাহাজ, মোটর গাড়ি, ঔষধ, সামরিক সরঞ্জাম ইত্যাদি নির্মাণের দিক থেকে ইউকে ভালো অবস্থানে রয়েছে। তো আজকে এই পর্যন্তই ছিল। তো আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ ইউকে, ইন্ডিয়া এবং বাংলাদেশ নিয়ে কথা বলবো। তো আজকে এ পর্যন্তই, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।